সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুবেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্যে নাখোশ ছাত্রদল, নাখোশ নেতাদের আচরণ, জাফরুল্লাহ চৌধুরীর ভাষায় হুমকি, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে ভিন্ন মতের সুরক্ষা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ, আছেন ব্যারিস্টার আহসান হাবিব ভুইয়া, আওয়ামী লীগ নেতা ও আইনজীবী, সুপ্রিম কোর্ট। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। আগে ভাগেই ঢাকা ছাড়ার হিড়িক, বিধি নিষেধ নয়, টিকা নির্ভর হতে চায় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া। সে ওহী লন্ডন থেকে ভেসে আসে। ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরীর কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডাক্তার জাফরুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদলের হুমকি। এভাবে মুখ বন্ধ করা যাবে না, গণস্বাস্থ্যের ট্রাস্টির পাল্টা জবাব। চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধনে চরম ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুলে ভরা হাতে লেখা সনদের জন্য ইউপি কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন সংশ্লিষ্টরা। এক সপ্তাহে 2 গুম আর একজনের লাশ মেলার ঘটনায় গাইবান্ধা জুড়ে আতঙ্ক। নৌকাসহ মাঝি নিখোঁজের পর উধাও ব্যাংক কর্মকর্তা, স্থানীয়দের বিক্ষোভ। এবং মৃত্যু ঝুঁকি নিয়ে 8 বছর ধরে সাহারা মরুভূমিতে শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পুঁতে রাখা বোমা শনাক্তে সক্রিয় সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম রাজনীতিতে ভিন্ন মতের সুরক্ষা। ভিন্ন মত শুধু রাজনীতিতে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিভাগেই থাকতে পারে। তো রাজনীতি সহ অন্যান্য জায়গায় ভিন্ন মতকে আমরা কতটুকু সুরক্ষা করতে পারছি, এসব সহ অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা বলছি যে রাজনীতিতে ভিন্ন মতের সুরক্ষা, এবং আমাদের খবরের শিরোনামে একটি বিষয় ছিল যে আজকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সমালোচনা করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে ছাত্রদলের হুমকি। হুমকি শব্দটি জাফরুল্লাহ চৌধুরী মনে করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে। তো ভিন্ন মতটা কি আসলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এখন নিতেই পারছি না, সেটি হোক রাজনীতিতে, হোক অন্য কোনো জায়গায়? খুবই খুবই সত্য কথা। আমরা ভিন্ন মতকে আসলে নিতে পারছি না, এবং পুরো রাষ্ট্রীয়ভাবেই যেহেতু এক ধরনের দমবন্ধকর অবস্থা চলছে বেশ দীর্ঘ সময় ধরে, এবং ভিন্ন মতকে দমনের একটা অর্কেস্ট্রেটেড প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটা সরকারের বিভিন্ন মহলে আছে, সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যে আছে, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে আছে। সুতরাং তার একটা প্রতিফল তো সব জায়গায় আমরা দেখব। আপনি স্পেসিফিক্যালি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে যেই প্রশ্নটি আমাকে করেছেন, এবং আমি টিভির স্ক্রলেও বারবার দেখছিলাম, ভিডিওটিও আমি দেখেছি কয়েকবার। আজকে আসলে মূল আলোচনাটা ছিল শিক্ষা বাজেট, প্রত্যাশা এবং প্রাপ্তি। সেখানে কেন হঠাৎ বিএনপি কিভাবে চলছে, বিএনপি নেতারা কিভাবে চলছেন, কিংবা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কি করছেন, এই আলাপ কি প্রাসঙ্গিক? 1, 2 হচ্ছে আপনি প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে অনেকগুলো গণমাধ্যমে একটার পর একটা বিএনপির ব্যাপারে রিপোর্ট আসছে, এবং বিষয়টা যেন এরকম যে আমরা যেহেতু এখন ভোট ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার সাহস রাখি না, আমরা যেহেতু এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করবার সাহস রাখি না, আমরা যেহেতু সরকারের বিভৎস দুর্নীতি নিয়ে কথা বলার কি ফল সেটা হাতে নাতে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাকালে দেখেছি, সুতরাং এখন খুব সেফ সাইডে থেকে যার সমালোচনা করা যায় সেটা হচ্ছে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং সেটাই করা হচ্ছে। সুতরাং একটা ক্ষোভ আমাদের ছেলেদের মনে জমতেই পারে, এটা খুব স্বাভাবিক, এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে সেই ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ। আমরা দেখলাম যে যে কথাটি তারা বলছিলেন যে আপনি এই কথাটি যে বলছেন এটা আসলে তো প্রাসঙ্গিক না, এবং এটা সত্যও না। আজকে আমি দেখছিলাম যে আমার দল থেকেও একটা প্রতিবাদ পাঠানো হয়েছে, এবং গণমাধ্যমে সেই প্রতিবাদটি প্রকাশিতও হয়েছে। সেখানে আমাদের মহাসচিব খুব স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দল আজকে যে কথাটি বলছেন যে আল্লাহর ওহী দিয়ে পরিচালিত হয়। আমি শুধু এটা একটু কথাই আমি বলতে চাই যে যখনই আপনি যে কোনো ভিন্ন মতের সমালোচনা করবেন বা বিরোধী দলের সমালোচনা করবেন, দিনের শেষে কিন্তু আপনি একটা ফ্যাসিস্ট সরকারের হাতকেই শক্তিশালী করছেন, এবং এটা না বোঝার মতন আমি বলবো যে
অভিজ্ঞতার অভাব বলেন কিংবা প্রুডেন্সের অভাব বলেন, সেটা কিন্তু কারো মধ্যে নেই। দুটি প্রশ্ন করে খুব ছোট্ট করে। একটি বিষয়, জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য বা এই ধরনের বক্তব্যকে আপনি বলছেন যে ফ্যাসিস্ট সরকারকেই সহযোগিতা করছেন, একটি বিষয়। কিন্তু যখন জাফরুল্লাহ চৌধুরী আপনাদের পক্ষে বা সরকারের বিপক্ষে গিয়ে তখন কথা বলেন, সেটিকে তখন কিন্তু আপনারা এইভাবে দেখেন না। আরেকটি বলছেন যে ভোট ব্যবস্থা সহ ইত্যাদি সহ এগুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা কোথায়? এই গতকালকে আমরা এখন যে সময়টাতে কথা বলছি, আমরা আমাদের সমাজ টেলিভিশনে ভোট ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা শিরোনাম রেখেছিলাম প্রার্থী কোথায়। অর্থাৎ কথা কিন্তু হচ্ছে সব বিষয় নিয়েই। হ্যাঁ, দেখুন, আমি কিন্তু শুধুমাত্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে সিঙ্গল আউট করছি না। আমি বলছি যে যে কেউ যদি এখন অন্য কোনো মতের বা ভিন্ন মতের কারক সমালোচনা করে, তখন ধরে নিতে হবে দিনের শেষে সেই সুবিধাটা যায় সরকারের ঝুড়িতে। সুতরাং দিনের শেষে সেটা ফ্যাসিবাদকেই আরো বেশি শক্তিশালী করে। ধরুন, আজকেই 5 ঘন্টা আগে বিবিসিতে একটা রিপোর্ট এসছে যে 10টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ, তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে হেফাজতে যে নির্যাতন হয় এবং সেই নির্যাতনের প্রেক্ষিতে যে মৃত্যু হয়, তারা কিশোর এবং মুশতাকের কথা খুব স্পেসিফিক্যালি বলেছে। সেই সাথে বাংলাদেশে যে গুমের সংস্কৃতি এবং সরকারের যে অস্বীকারের সংস্কৃতি, সেগুলোর ব্যাপারে অ্যাড্রেস করবার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছে। সেটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা হতে দেখি না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, হ্যাঁ, তিনি সরকারেরও প্রচুর সমালোচনা করেন, তবে আমি এই মুহূর্তে বলবো যে এখন আসলে সবার ঐক্যবদ্ধ হবার সময়, এবং তিনি নিজেও এই কথাটি বলেন যে এখন আসলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর সময়। বাংলাদেশে ভোট ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে ভিন্ন মত, যেটা আপনি শুরু করেছিলেন, আপনি যদি মুক্ত গণমাধ্যম সূচকের দিকে তাকান, বাংলাদেশের যে এই যে ক্রম অবনতি, সেটাই কিন্তু খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেয় যে ভিন্ন মতের ব্যাপারে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং যে কোনো উপায় ভিন্ন মতকে দমন করবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। 180টা দেশের মধ্যে 2019 সালেও বাংলাদেশের অবস্থান ছিল 150, 20-এ গিয়ে হলো 151, 21-এ এসে এটা 152 হয়ে গেছে। অর্থাৎ প্রতি বছর কিন্তু এক ধাপ করে নিচে নামছে। এমনকি উগান্ডার মতন দেশও বাংলাদেশের চেয়ে মানে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের চেয়ে উপরে আছে। আমরা দেখছি যে পছন্দ না হলে, রিপোর্টিং পছন্দ না হলে সাংবাদিকের উপরে নির্যাতন, আমরা দেখছি রিপোর্টিং পছন্দ না হলে গণমাধ্যম বন্ধ করে দেওয়ার সংস্কৃতি, আমরা দেখছি কোনো রিপোর্ট যদি তার সরকারের খুব একটা স্বাচ্ছন্দ্যের না হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা। সুতরাং ভিন্ন মত, ভিন্ন প্রেক্ষাপট সবকিছুকে দমনের একটা সংস্কৃতি তো আছে, সেই সঙ্গে আইনের সহায়তা নেওয়া হচ্ছে। এবং আপনি যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারাটা দেখেন, আপনি দেখবেন যে কোন কোন বিষয়ে আপনি কথা বলতে পারবেন না। কোনো একটা বিশেষ পরিবার, কোনো বিশেষ ব্যক্তি, এক বিশেষ ঘটনা একেবারে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে, এবং সেগুলোর শাস্তিও কিন্তু খুব চড়া শাস্তি। সুতরাং এরকম একটা দমবন্ধকর অবস্থায় দাঁড়িয়ে ভিন্ন মতের ব্যাপারে অসহিষ্ণুতা তো আসলে সর্বক্ষেত্রে, সেটা সাংবাদিক বলেন, সেটা সুশীল সমাজ বলেন, কিংবা সেটা রাজনৈতিক কর্মীরা বলেন। ভিন্ন মতের অসহিষ্ণুতার ক্ষেত্রে তাহলে বিএনপিও দূরে নেই না, আমি সেটা বলছি না। আমি বলছি এইরকম প্রেক্ষাপটে যখন আপনি অপ্রাসঙ্গিকভাবে বিএনপির নেতা, বিএনপির কর্মীদের সেন্টিমেন্টে আঘাত করবেন, তখন সেটা প্রতিবাদ আসতেই পারে এবং সেটা দিনের শেষে ফ্যাসিস্টকে সাহায্য করবে। আপনি শুনছিলেন যে মিস্টার রুমিন ফারহানা বলছে যে ভিন্ন মত দমনের একটা প্রবণতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে এবং এরই ফসল। আর এই 21 ধারা নিয়ে বলছিলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, তো এখানে আমি প্রসঙ্গক্রমে একটু যোগ করতে চাই, আবার জানি না আমাদের মাননীয় এমপির কাছে অপ্রাসঙ্গিক মনে হয় কিনা। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাদেরই সহকর্মী, কিছুদিন আগে তিনি বলছিলেন এটি গণমাধ্যমে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগই হচ্ছে একটা অপপ্রয়োগ। এই জায়গাটাতে আপনি কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু অনুমতি নিয়ে 1 মিনিট সময় ব্যয় করতে চাই। আমি অন্য একটা বিষয় অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, ইফ আই গেট দ্য পারমিশন দেন। আজকে আমাদের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় তো হচ্ছে রাজনীতিতে ভিন্ন মতের সুরক্ষা। তো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আই হ্যাভ গট সাম ইনজুরি অন মাই লিপস। আমি চাচ্ছিলাম একটু ভিন্ন ধরনের মানুষের সুরক্ষা নিয়ে 1 মিনিট কথা বলতে। সেটা হচ্ছে আমার এই ইনজুরিটা হওয়ার পরে আমি এটা নিয়ে একটু সার্চ করলাম, অ্যান্ড আমি যেটা দেখতে পেলাম যে বাংলাদেশে এই মুহূর্তে 3 লক্ষ চিলড্রেন আছে যাদের এই ধরনের ইম্পেয়ার্ড লিপস নিয়ে তারা জন্মগ্রহণ করে। এটাকে বলা হয় হচ্ছে ক্লেফট লিপস অথবা প্যালেটস। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে বিষয়টা তখন আমার মাথায় আসলো যে আজকে যে আমি প্রথমে যখন সময় টেলিভিশন আমাকে টকশোতে আসার কথা বললো, প্রথমে আমি নিষেধ করে দিয়েছিলাম। তারপরে আমি আবার ফোন করে বললাম যে আমি এই বিষয়টা নিয়ে আসলে আজকে কথা বলতে চাই, অ্যান্ড আপনাদের এখান থেকে যিনি যোগাযোগ করেছিলেন নীলা আপু, তাকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে বিষয়টা শেয়ার করার পরে তিনি ভাবলেন যে ভাই ইউ শুড কাম অ্যান্ড টক অ্যাবাউট দিস। তো যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে অনেক ধরনের ডিসএবিলিটি নিয়ে জন্মগ্রহণ করি, কিংবা কিছু এই ধরনের সমস্যা আমাদের
লাইফে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়, কারো স্পোর্টস ইনজুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বাংলাদেশে প্রতিদিন 17 জন মানুষ মারা যায়। তাদের যারা বেঁচে যায় তাদের কারো হাত থাকে না, পা থাকে না, বা ফেসের মধ্যে এই ধরনের কোনো একটা ইনজুরি হয়। কিন্তু আমরা কিন্তু কখনোই মানুষগুলোকে টেলিভিশনের পর্দায় দেখি না, কোনো টক শোতে দেখি না, কোনো পলিসি মেকিংয়ের কোনো জায়গায় দেখি না। অর্থাৎ আমাদের যে ধারণাটা যে টেলিভিশনে সবসময় সুন্দর দেখব, যেটা দেখতে ভালো লাগে সেটা দেখব, যে রুমির আপা এত সুন্দর করে সেজে আসে, আপাকে দেখতে, আপা সুন্দর, আপাকে দেখতেই ভালো লাগে। আজকে হয়তো দেখতে আমাকে সুন্দর লাগছে না, ভালো লাগছে না, ফার্স্টে ভাবলাম যে না আমি যাব না, কারণ আমাকে দেখতে খারাপ লাগছে। তারপরে ভাবলাম যে এই খারাপ ব্যাপারটা, খারাপ চেহারা নিয়ে আজকে যেতে চাই টেলিভিশনে, যাতে যারা টেলিভিশনের সামনে এখন দেখছে, বা যাদের যে সকল বাবা মার ছেলে মেয়েরা এইভাবে জন্মায়, যাদের ইম্পেয়ার্ড লিপস থাকে এরকম, অথবা ক্লেফট লিপস বা প্যালেট নিয়ে জন্মগ্রহণ করে, বা যাদের হাত থাকে না, পা থাকে না, আমরা দেখতে চাই যে এই সোশ্যাল ট্যাবুগুলো, ব্যারিয়ারগুলো ভেঙে তারা যাতে সামনে আসে। আমি শিওর যে এই 3 লক্ষ বাচ্চা যাদের কথা বললাম, এটা কখনো চিন্তা করবে না যে আপনার মতন, রুমেল ভাইয়ের মতন একজন টেলিভিশনে উপস্থাপনা করবে, কারণ তার ঠোঁট কাটা। যাদের একটা হাত নাই তারা কখনো চিন্তা করবে না যে আমি বড় হয়ে কোনোদিন টেলিভিশনে উপস্থাপিকা হতে পারবো, আমি বা পাইলট হতে পারবো, বা আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবো। তো ভিন্ন মতের সুরক্ষা যেমন দরকার, আমি মনে করি ভিন্ন মানুষদের সুরক্ষা আগে আমাদের প্রথমে দরকার। আমাদের এখনো পর্যন্ত ঢাকায় বাসে উঠতে গেলে যারা হুইল চেয়ারে থাকে তাদের বাসে উঠার মতো কোনো কিছু এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি, যানবাহন ব্যবস্থার কথা যদি বলেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা এমন একটা সমাজ যাতে করতে চাই যেখানে ভিন্ন ধরনের মানুষের সুরক্ষা আগে নিশ্চিত করা হবে। এখন ভিন্ন মতে আসি। ভিন্ন মতের কথা যেখানে রুমিন আপা বললেন, রুমিন আপার সাথে প্রায় টেলিভিশন টক শোতে কথা হয়। দ্য গুড পার্ট অ্যাবাউট হার ইজ সবসময় ভিন্ন মতের সুরক্ষা রুমিন আপা নিশ্চিত করতে পারে যখনই তার সাথে কথা বলতে আসি। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। রুমিন আপা যে কিছু কথা বললেন, যে সাহস রাখেন না তারা সরকারের সমালোচনা করার, ভোট ব্যবস্থার সমালোচনা করার, এবং প্রতিনিয়ত তারা মনে করছেন যে ফ্যাসিস্ট সরকার, আরও যা বলেছেন আমি সেটা রিপিট করতে চাই না। কিন্তু মূলত আপনি একটা জিনিস দেখবেন যে আমি মনে করি যে সংসদে যদি কোনো একজন সাহসী বক্তা থাকে সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। সরকারের সবচেয়ে বেশি সমালোচনা যিনি করতে পারে সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি ওনার প্রশংসাই করব, এবং প্রশংসা এই কারণে করব যে এই সরকার ব্যারিস্টার রুমিন ফারহানাকে সংসদে জ্বালাময়ী ভাষণ দিতে দিচ্ছে, এবং এটা তার অধিকার, তার কনস্টিটিউশনাল রাইট। সরকারের দেয়া না দেয়া নিয়ে কোনো কথা না। তো আমি বলবো যে এটা কিছুটা সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, কারণ রুমিন আপার প্রথম ভাষণটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনার খুব পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল যদিও, উনি সংসদে দাঁড়িয়ে প্রথম দিনই বলেছিলেন যে এই সংসদই নাকি অবৈধ, এবং এই অবৈধ সরকারের কথা ওনারা বারবার বলে আসছেন। সংসদে ফ্যাসিস্ট সরকারের কথা বলছেন, অবৈধ সংসদের কথাও বলছেন। বাট তাহলে কি রুমিন ফারহানাও অবৈধ এমপি? আমি যেটা বলতে চাচ্ছি, উনি যে কথাগুলো বলছেন সেটা খুবই পলিটিক্যাল স্টেটমেন্ট, দ্যাট ইজ পলিটিক্যালি কারেক্ট। এটা প্র্যাকটিক্যালি কারেক্ট কি কারেক্ট না সেটা তো জনগণই বলে দিবে। আর ওই আলোচনায় খুব বেশি দূর যে ব্লেম গেমের রাজনীতি আমরা আসলে সেটা চাই না। আমরা চাই রুমিন আপারা সরকারের সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে, এবং এই ধরনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের থেকেই সরকার তাদের যে ভুলগুলো আছে সেটাকে শুধরে নিয়ে সরকার জনগণের জন্য আরও ভালো কাজ করতে পারবে। অনুষ্ঠানের শুরুতে আমরা যে ভিডিও ক্লিপটি দেখলাম এবং যে জাফরুল্লাহ সাহেবের কথাটা দেখলাম, আপা সেটার একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে এই যে সরকারের ফ্যাসিস্ট সরকার এবং সরকারের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে। এই ক্ষোভ জন্মাতেই পারে এবং সেটার কারণেই তারা হুমকি দিয়েছেন। এইটা আমি রুমিন ফারহানা আপুর সাথে উইথ অল ডিউ রেসপেক্ট টু হার আমি বলবো যে ক্ষোভ জন্মানোর কারণে আপনি কাউকে হুমকি দিতে পারেন না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। এবং এই ধরনের রাজনীতি আমরা আমাদের দলও আশা করিনি, কখনো প্রশ্রয় দেইনি, সেটা আমরা বিরোধী দলও চাবো না যে এই ধরনের খুন, হুমকি, মেরে ফেলবো, ধমক দেয়া, দেখে নিব, এই ধরনের রাজনীতি আমরা বিশ্বাস করি যে বিএনপিও চায় না, আমরাও চাই না। স্পেশালি যারা নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে কথা বলতে চায় তারা তো অবশ্যই চায় না। আপা ক্রম অবনতির কথা বলেছেন, নিচের দিকে নেমেছেন, কিছু স্ট্যাটিস্টিক দিয়েছেন। বাট আমি বলতে চাই যে নেগেটিভ এনার্জি অলওয়েজ অ্যাট্রাক্টস নেগেটিভ এনার্জি। রুমিন আপা যখন বাংলাদেশ নিয়ে নেগেটিভলি কথা বলেন, সময় টেলিভিশন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি টেলিভিশন চ্যানেল, টিআরপিতে আপনাদের অনেক উপরে অবস্থান, দেশের সব মানুষজন এটা দেখে মনে করে বাংলাদেশ নিশ্চয়ই রসাতলে চলে যাচ্ছে। দেশের বাইরে থেকেও যারা দেখেন তাদেরও বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ নেতিবাচক ধারণা জন্মাবে। কিন্তু ওয়াই ক্যান নট উই গিভ ক্রেডিট ওয়েন ইট ইজ ডিউ? আপনার তো ভালো কিছু নিয়েও কথা বলতে হবে। এবং সরকারের সমালোচনা রুমিন আপা যেমন করেন,
সরকারের কিছু প্রশংসা করলে তো আর রুমিন আপার গ্রহণযোগ্যতা কমে যাবে না, বরঞ্চ জনগণ তাকে আরো পছন্দ করবে। কিন্তু দেখেন, তারা তো প্রশংসা 2020 করার মতো কিছু দেখে না, তারা মনে করে তেমন কিছু Right. নেই। সে কারণে তো আমরা রুমিন আপাদের পাশে বসি, রুমিন আপাদেরকে দেখানোর জন্য যে সরকারের প্রশংসা করারও কিছু বিষয় আছে। আপনি সমালোচনা তো অবশ্যই করবেন। পার ক্যাপিটা ইনকামে 2021-এ যেখানে ইন্ডিয়া হচ্ছে 1947, সেখানে বাংলাদেশ হচ্ছে $2,227, অর্থাৎ পার ক্যাপিটা ইনকামে এখন কিন্তু আমরা 100 কোটি জনসংখ্যার দেশ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশকেও ছাড়িয়ে যাচ্ছি। আমরা এখানে উন্নত দেশের আচ্ছা সাথে বেশ, আহসান হাবিব, তাহলে তুলনা এখানে করছি প্রশ্ন না, করতে চাই পার্শ্ববর্তী দেশের সাথে। যে Please. আপনি যেহেতু মাথাপিছু আয় আমাদের $2227 জি। বলছেন, এটি হচ্ছে আমাদের গড় আয়, কিন্তু সর্বোচ্চ আর সর্বনিম্নটা কত? আচ্ছা, আমার এই মুহূর্তে সর্বোচ্চ সর্বনিম্নটা কত সেটা এই মুহূর্তে মনে নেই। রুমিন আপার মনে থাকতে পারে, আপা যদি সেটা মেনশন করে, আই উইল কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। জি, আমি একটু কাজল ভাইকে শুনে আপনাদের সঙ্গে Sure. আবার যুক্ত হচ্ছি। জি কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছিলাম আলোচনার শিরোনাম রাজনীতিতে ভিন্ন মতের সুরক্ষা। আপনি শুনছিলেন যে এখানে আমাদের বিএনপি দলীয় এমপি বেসে রুমিন ফারহানা বলছেন যে সর্বত্র এখন ভিন্ন মত দমন করার এক ধরনের একটা ব্যবস্থাপনা চলছে, সে কারণেই তারই প্রতিফলন আজকের জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে সেই ঘটনাটি। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে রবিন একটা কথা বললেন যে কেন এই প্রসঙ্গটি আজকের ওই আলোচনা সভায় উঠেছে, তিনি পরিষ্কার না, আমিও পরিষ্কার না। তবে এই বিষয়ে হয়তো সবচেয়ে ভালো ব্যাখ্যা ডক্টর জাফরুল্লাহ দিতে পারবেন কেন তিনি উঠিয়েছেন। আর ক্ষোভের ব্যাপারটা কি জানেন, একজন মানুষ যখন ক্ষুব্ধ থাকে, একজন মানুষ ক্ষুব্ধ থাকলে কিন্তু তখন তার মধ্যে আর নীতি নৈতিকতা থাকে না। তিনি ক্ষোভের মধ্যে অনেক কথা বলেন, যেটা ছাত্রদলের ভদ্রলোক। একইভাবে আমার মনে হচ্ছে এই যে রুমিন ফারহানা যেটাকে অপ্রাসঙ্গিক বলছেন, আমার মনে হয় জাফরুল্লাহ সাহেবও যাদের মানে জনারণ্যে বা সাধারণের মধ্যে জাফরুল্লাহ সাহেব তো বিএনপির প্রতি সহানুভূতিশীল বা বিএনপির প্রতি নমনীয় বলেই পরিচিত এখন পর্যন্ত। আমার ধারণা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ এবং তার সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে কোট আনকোট অপ্রাসঙ্গিকভাবে তিনি তার মন্তব্যটি করেছেন বা তার এই বক্তব্যটি দিয়েছেন। এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত ধারণা। আর ভিন্ন জি কাজল ভাই, যেটা আপনার এই আপনি ব্যক্তিগত বললেন, ধারণার সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে চাই। যেমন জাফরুল্লাহ চৌধুরীর আজকের মন্তব্য, আপনি যদি গত কয়েক মাসের জাফরুল্লাহ চৌধুরীর বিভিন্ন বক্তব্য খেয়াল করে থাকেন, এই ধরনের বক্তব্যই কিন্তু তিনি দিয়ে আসছেন বিভিন্ন জায়গাতে। তা আপনার কাছে কি মনে হয়, না কাজল ভাই, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ক্রমাগত ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা তৈরি হয়েছে, যেটির প্রতিফলন আজকে ছাত্রদলের নেতারা দেখিয়েছেন? এটা খুব প্ল্যান বলে আমার মনে হয় না। তবে কিন্তু জাফরুল্লাহ সাহেব কিন্তু নির্বাচনের পর থেকে বা কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের আগে থেকেই কিন্তু বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছেন এবং উনি প্রকাশ্যে সরবেই সমালোচনা করেন, করেন। আমার ধারণা উনি এই বিএনপির প্রতি ওই একটা জোট হয়েছিল নির্বাচনের আগে, সবকিছুতে তো উনি সম্পৃক্ত ছিলেন। উনার যে প্রত্যাশাটা ছিল বিএনপির রাজনীতি নিয়ে, যে কোনোভাবে হোক সেই প্রত্যাশাটা বোধহয় উনি মনে করেন না যে সেই প্রত্যাশাটা বিএনপি পূরণ করতে পারছে, যার জন্য তিনি ক্রমাগতভাবে বিএনপি সম্পর্কে বলে যাচ্ছেন। এটা হয় না যে আমি আপনাকে খুব আপন ভাবি, কিন্তু আপনার আচরণ যদি আমাকে কষ্ট দেয় তখন কিন্তু আমি বিভিন্নভাবে সমালোচনা করব। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখি। জাফরুল্লাহ সাহেব তো চেয়েছিলেন যে তিনি যেভাবে চান বিএনপি সেভাবে চলবে। এখানে হয়তো একটা বিএনপি নিজস্ব একটা বড় দল অনেকবার কাজল ভাই, এটি বুঝতে পেরেছি। আরেকটি কথা যে মিস্টার রুমিন ফারহানা এমপি বলছেন যে সার্বিকভাবে আমাদের সমাজে এখন ভিন্নমত কিছুটা আমরা কি বলে যে গ্রহণ করতে পারছি না বা ভিন্নমত কিছুটা বেকায়দায়। আপনি কি মনে করেন? রোমেল, বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন, এরশাদ আমল দেখেন, এর পরের আমল দেখেন, কোন সময় কি আমরা ভিন্নমতকে খুব উদারভাবে নিয়েছি? এটা আমাদের মানসিকতার দৈন্য যে আমরা ভিন্নমত কখনোই যারা ক্ষমতায় থাকেন উদারভাবে নেন না। কখনো এটার মাত্রা বাড়ে, কখনো একটু কমে। কিন্তু এখন যেটা আমরা দেখি যে আমরা হয়তো বলছি যে আমরা তো রাজনীতি, কিন্তু আমরা যদি টক শো গুলো দেখি, পত্র-পত্রিকায় দেখি, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন জন বলছে এবং যে গুম-টুম ইত্যাদি প্রসঙ্গ আসছে, হ্যাঁ গুম হয়েছে অনেক কিছু। বাট এগুলোর মাত্রাও বোধহয় ইদানিং আমার মনে হয় যে ওইভাবে নেই। এটা তো বিভিন্ন সমালোচনার কারণে হোক বা বিভিন্ন নজরদারির কারণে। তবে আমি মনে করি, শোনেন, একজন সার্জনের হাতে যদি ছুরি পড়ে না, সেই ছুরি দিয়ে উনি কিন্তু মানুষের জীবন বাঁচান। তো এই ছুরি যদি একজন খুনির হাতে পড়ে, তিনি কিন্তু মানুষ হত্যা করেন, তাই না? কাজেই the tools you are using, the man who is using it and what is the intention, it depends on that thought cause, not the দোষটা কিন্তু ওই টুলটার বা ওই ছুরিটার না। জি, বুঝতে পেরেছি কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি এক লাইনে বলি, ডিজিটাল নিরাপত্তা আইনটার ব্যবহারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আইনটা এতটাই আর কি। বললাম তো,
the man who is using the কাজল tools, ভাই, that আপনি is বলছেন important. ব্যবহারটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে যদি এমন কিছু থাকে যেটি অপব্যবহার হতে পারে, তাহলে সেটি কেমন আবার? না, সেই অপব্যবহার যারা এই আইনটা করেছে সে দায় তাদের। অপব্যবহার জি। করার জন্য এটা। আপনি কি ডিজিটাল বলতে পারেন যে ডিজিটাল নিরাপত্তা আইন সব খারাপ? সব না। কিন্তু খারাপ না। জি, ধন্যবাদ কাজল ভাই যেমন আপনাকে। আমাদের উপরে তো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, তাই জি না? জি, কাজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বেশ, রুমিন ফারহান এমপি এর আগে আপনি যেটি বলছিলেন যে বর্তমান ফ্যাসিস্ট সরকার, আপনার ভাষায় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তো এখন আপনারা তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, আপনারা ফ্যাসিস্ট মনে করছেন, কিন্তু সকলে ঐক্যবদ্ধ হবে, আগে তো সকলকে মনে করতে হবে সেটি ফ্যাসিস্ট। সকলে কি সেটি মনে করে? আমি খুব বেশি দূর যাব না। 2014 নির্বাচন দেখেন, একটা সংসদ গঠিত হয়েছে ভোটের আগে, সরকার গঠিত হয়েছে ভোটের আগে। 2018 নির্বাচন দেখেন, বিএনপিকে আপনি একদম সরিয়ে রাখেন। আপনি সুজনের রিপোর্ট দেখেন, টিআইবির রিপোর্ট দেখেন, আপনি বাম মোর্চার রিপোর্ট দেখেন, এমনকি 14 দলের শরিকদের বক্তব্য আপনি দেখেন, তাদের কথা আপনি শোনেন, তাহলে আপনি পরিষ্কার বুঝবেন 18তে কি ধরনের নির্বাচন হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে তাকান। জার্মান সংস্থা বার্টেলসম্যান স্টিফটুং বলছে হাইব্রিড রেজিম। একই রকমভাবে অন্যান্য সংস্থা বলছে আংশিক মুক্ত, কেউ বলছে যে স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে। সুতরাং আপনি যদি বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর দিকে দেখেন, তাদের সেখানে খুব পরিষ্কার যে বাংলাদেশে আসলে গত কয়েক বছর, আমি বলবো 14 থেকে শুরু করে 21 পর্যন্ত কি ধরনের সরকার আছে। এবং ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্টে, হার্ভার্ড ইউনিভার্সিটি যে প্রজেক্ট, সেখানে দেখা যাচ্ছে যে বিশ্বে মাত্র 24টা দেশের নির্বাচন বাংলাদেশের চেয়ে খারাপ হয়। অর্থাৎ নির্বাচনের মানের দিক থেকেও বাংলাদেশ কিন্তু অনেকখানি পিছিয়ে গেছে। তো এই প্রসঙ্গে আসলে এত আলাপ হয়েছে নির্বাচন নিয়ে, এবং শুধু তো জাতীয় নির্বাচন না, আপনি এখন স্থানীয় সরকার নির্বাচনগুলোর দিকে তাকান, আপনি দেখবেন যে সেখানে একটা টার্মিনোলজি তৈরি হয়েছে, ফেনী মডেল, রাউজান মডেল, যেখানে আপনি দাঁড়ানো মাত্রই আপনি জিতে যাবেন। এই যে আমাদের সংসদের 3টা আসন খালি হলো, কুমিল্লার একটা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, আর ঢাকার একটা আসনের ব্যাপারে আমি জানি, কারণ সিলেট এখনো হয়নি। সেখানে জাতীয় পার্টির যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি বসে গেছেন। এখন জাতীয় পার্টি থেকেই বলা হচ্ছে যে পয়সা খেয়ে সে বসে গেছে। ওই যে সর্বত্র একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার সংস্কৃতি, সর্বত্র হয় তুমি পয়সা দিয়ে আপোষ করো, না হলে যে কোনো ভাবে আসন আমি নেব। জাতীয় পার্টি বসে গেছে বলে আওয়ামী লীগ বেড়ে গেছে, তো বিএনপি সেখানে দাঁড়িয়ে গেল না কেন? দাঁড়ালো না এই কারণে যে বাংলাদেশে তো কোনো নির্বাচনই নাই। তাহলে আরো বেসিকে আসেন, কনস্টিটিউশন যদি আপনি দেখেন, বাংলাদেশের সংবিধান খুব স্পষ্ট বলছে, 118 অনুচ্ছেদ, যে একটা নির্বাচন কমিশন আইন ছাড়া গঠিত হতে পারে না ভাই। আপনি 2টা, 5টা, 10টা, 15টা রাজনৈতিক দল নিয়ে বসে আপনার মনের মতন এক একজন নির্বাচন কমিশনার ঠিক করে দিলেন, দ্যাট ইজ নট আ নির্বাচন কমিশন। সংবিধান মতে সেটা কোনো নির্বাচন কমিশন নয়। ডেফিনেটলি দায় আওয়ামী লীগের। কেন? কারণ গত 12 বছর ধরে তারা ভোট অভোটে ক্ষমতায় আছে। গত 12 বছর ধরে এই যে ভিন্ন মত নিয়ে আমরা কথা বলছি, আমি একটু বলছি, এই 12 বছর ধরে তারা ভিন্ন মতকে 12 বছর আওয়ামী লীগ করলোটা কি? তাদের তো এমন না যে বিরোধী দলকে হ্যান্ডেল করতে হচ্ছে, তাদের তো এমন না যে কোনো আন্দোলনের চাপ সামলাচ্ছে। পুরো সংসদ তারা 340টা আসনে তারা বসে আছে, আমরা মাত্র 8টা আসন। তো 340টা আসনে তাদের দখল আছে, তারা একটা আইন করতে পারলো না নির্বাচন কমিশন দিয়ে? না, করবে না তো, কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় তারা জানতো যে তারা এভাবে টার্মের পর টার্ম এই জোর করে ক্ষমতায় থাকবে। একইভাবে তারা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তারা জানে কিভাবে তারা মেকানিজমটা করবে। সুতরাং নির্বাচন কমিশনার নিয়োগের আইন তারা কখনোই করবে না। এখানে আমি আজকে সুযোগ যেহেতু পেয়েছি, আমি স্পষ্ট বলি, বিচারক নিয়োগেরও একটা দাবি কিন্তু সবসময় আসে। রোমেল, বিচারক নিয়োগটা কিন্তু অপশন আছে, অথবা 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 10 বছরের প্র্যাকটিস কিংবা 10 বছরের বিচার বিভাগের কোনো পদে থাকা, অথবা আপনার আইন করে। সুতরাং এখানে কিন্তু আপনার অপশন আছে, কনস্টিটিউশন আপনাকে অপশন দিচ্ছে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নেই। আপনি 118 খুঁজে দেখবেন অনুচ্ছেদ, সেখানে পরিষ্কার বলা আছে আইন ছাড়া নির্বাচন কমিশন গঠিত হতে পারে না। সুতরাং পুরোপুরি একটা অবৈধ সরকার দিয়ে আমরা চলছি। এখন আপনি আসেন ভিন্ন মতের ব্যাপারে। আমি তো বলছিলাম রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের কথা। আপনি এখন আর্টিকেল 19 দেখেন। আর্টিকেল 19 কি বলছে? আর্টিকেল 19 বলছে যে এই যে করোনার সময়, এই করোনার সময় 2020 সালেও 75 জন লেখক এবং সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে 32 জন। আপনারা নিশ্চয়ই কাজলের কথা জানেন, আপনারা কিশোরের কথা জানেন, আপনারা মুশতাকের কথা জানেন, আপনারা জানেন যে কিভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করবার পরে তাদেরকে দীর্ঘ সময় নাই করে রাখা হয়েছে। এবং নাই করে রাখার সময় তাদের আমিও কিছু তথ্য যোগ করতে চাই। আমরা শামসুর রহমান কেবলের কথা জানি, আমরা মানিক সাহার কথা জানি, আমরা এরকম আরো অনেকের কথাই জানি, যখন আবার বিএনপি ক্ষমতায় ছিল। ঠিক বলেছেন।
আপনারা না বিএনপির সময় মাত্রাগত ভিন্নতা এবং সেই ভিন্নতাটা এতটাই প্রকট যে আপনারা একটা বা দুটা বা তিনটা বা পাঁচটা নাম বলতে পারবেন, ঠিক যেমন পূর্ণিমা রহিমা ছাড়া ওরা আর নাম বাড়াতে পারে না। কিন্তু আওয়ামী লীগের সময় সেটা অসংখ্য এবং অসংখ্য সাংবাদিক যারা হয়তো জেলা পর্যায়ে কাজ করে, যারা হয়তো জেলা প্রতিনিধি, তাদের উপরে যেই নির্যাতন নিপীড়নটা নেমে আসে, অথবা যিনি শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি এখন এই আর্টিকেল 19 প্রথম আলোতে যে রিপোর্টটা আর্টিকেল 19-এর উপর এসছে, সেখানে আমি দেখছিলাম লক্ষ্মীপুরের একজন সাংবাদিক, জেলা প্রতিনিধি, তিনি তথ্য উপাত্তের ভিত্তিতে তার ফেসবুক স্ট্যাটাস দেবার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি গ্রেফতার হয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে ডিজিটাল সিকিউরিটি একটা গ্রেফতারের পরে আপনার জামিন কিন্তু খুব সহজ না, আপনি জামিন পাবেন না। সুতরাং এই যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে দেয়, এবং দেখুন প্রতিটা ব্যক্তির গায়ে তো হাত তোলা দরকার নেই। রোজিনার গায়ে যখন হাত ওঠে তখন বাকি সবাই সাবধান হয়ে যায়। যখন বড় বড় দুটো তিনটা চারটা মিডিয়া হাউসের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, যখন তারা সরকারি বড় দপ্তরগুলোতে আর ঢুকতে পারে না, তখন কিন্তু অন্যান্য গণমাধ্যম বুঝে যায় ঠিক কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে আমি না। আবার আপনার সঙ্গে যুক্ত হবে। আর একটা আমি আসানের কথার একটা উত্তর আমি দেই। ভাই আমাকে বলেছেন আজকে আলোচনায় এসছে $2272 আমাদের মাথা পিছু আয়। 27 আচ্ছা ঠিক আছে। আমাদের অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বে প্রথম, যাদের সম্পদের পরিমাণ 250 কোটি টাকার উপরে। ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, যার সম্পদের পরিমাণ 8 থেকে 250 কোটি টাকার মধ্যে। আর দরিদ্রের সংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। সুতরাং একেবারে প্রান্তিক মানুষটির আয়ের সঙ্গে যখন আপনি 250 কোটি টাকা উপরে যার আয়, তার আয় যুক্ত করবেন, তখন তো 2227 খুবই কম মনে হয় আমার কাছে। আসান ভাই, Exact- আপা বলছেন যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হয়েছে সব জায়গাতেই। এক্স্যাক্ট গড়টা কত আপা আপনার কি মনে আছে? আমার কিন্তু এই মুহূর্তে মুখস্থ মনে নেই। ভাইয়া যে প্রশ্নটা করেছেন, জি, আমারও এই মুহূর্তে তথ্যটা আমার কাছে নেই। ওকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড। এই যে ভয়ঙ্কর একটা বিষয়, বারবার ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি, এটাতে কি হয়, আমি যেটা তখন বলতে চাচ্ছিলাম যে যখন অনেক নেগেটিভ কথাবার্তা আমরা মিডিয়ায় প্রচার করি, স্প্রেড করি, তখন এটা নেগেটিভ এনার্জি টেনে নেয়। আমরা কেন এই ধরনের কথা বলি না যে আমাদের ভালো যে কাজগুলো হচ্ছে? দেখেন সারা পৃথিবীতে এই মহামারীতে কিন্তু ভ্যাকসিন নিয়ে যেই অনেক উন্নত দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেয়াই শুরু করতে পারেনি। হ্যাঁ, আপনি সরকারের সমালোচনা করতে পারবেন সেকেন্ড ডোজ নিয়ে, কিন্তু সেটা হচ্ছে যখন আপনি ভ্যাকসিনকে সমালোচনা করতে পারেন, যেখানে একটা B2B একটা এগ্রিমেন্টের কারণে সেটা হয়েছে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে সরকারের প্রতি একটা সমালোচনা চলে আসে। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দেওয়া হবে না, যেইভাবে বাংলাদেশের প্রায় 2-3 কোটি মানুষ সেখানে প্রথম ডোজ ভ্যাকসিন নিতে পারলো, পরের দিকে কিছু ভ্যাকসিন নিতে পারে না, এবং সরকার তো পদক্ষেপ নিয়েছে, চীন থেকে ভ্যাকসিন এসেছে, বাংলাদেশের গ্লোবের যে ভ্যাকসিন সেটারও পারমিশন এখন পেয়ে গিয়েছি, রাশিয়া থেকে ভ্যাকসিন আসছে, ফাইজার অলরেডি চলে এসেছে। তো সমালোচনার জন্য না করে আপনারা সরকারের ভালো দিকগুলো একটু তুলে ধরবেন মাঝে মধ্যে, যেই কারণে আমাদের বহির্বিশ্বের কাছে আমাদের একটু স্থান, আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারি। কিন্তু আমাদের তো আসান ভাই, সমস্যার অভাব আপনি নেই। যেটি বলছিলেন যে ধরেন আমাদের হাতে এই মুহূর্তে 10-12 লাখ 15 লাখের মতো ভ্যাকসিন আছে, আর 15-20 লাখের আমাদের প্রতিশ্রুতি আছে, জি, এবং যেগুলো আছে হাতে সেগুলো হচ্ছে উপহারের টিকা। জি, তো আমার দেশে 18 কোটি মানুষ, যদি আমি 12 কোটি মানুষকেও টিকার আওতায় আনতে হয়, আর যে গতিতে আমরা দিচ্ছি, কত বছর লাগবে আমার দেশকে টিকার আওতার মধ্যে আনতে? এতদিনকে আমরা লকডাউনের মধ্যেই থাকবো? আমরা চাই এই কথাগুলো পার্লামেন্টে ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারকে জোরে সোরে সমালোচনা করুক, সরকার যাতে এটার সমালোচনার তেড়ে আরো ভালো করে এই জিনিসগুলো নিয়ে আসে। এই ধরনের সমালোচনা আমরা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আপনি যখন সার্বিকভাবে একটা সরকারকে, কারণ প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু কাজ বিফলে যাবে, কিছু কাজ সফলও হবে, আপনার সফলতাটাও তুলে ধরতে হবে। এখন আমি যদি বলি যে এসডিজি গোল অর্জনে বাংলাদেশ কতখানি এগিয়ে যাচ্ছে, আমি যদি বলি যে শিশু মৃত্যু হার কমাতে পেরেছে বাংলাদেশ, আমি যদি বলি যে সন্তান প্রসব করার ক্ষেত্রে মাতৃমৃত্যু হার কমাতে পেরেছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাই না, আমরা কাজ দেখতে চাই। সরকার কাজ দেখাচ্ছে, উন্নয়ন দেখাচ্ছে। আপনি দেখেন পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলা হয়েছিল, আপনি ইউটিউবে সার্চ দিলেই পারবেন যে পদ্মা সেতু 2টো করার প্রতিশ্রুতিও ওনাদের তরফ থেকে দেওয়া হয়েছিল, বাঁশ দিয়ে করা হয়েছে, এটা ভেঙে যাবে, এই ধরনেরও ঠাট্টা মশকরা টিটকারি করা হয়েছে। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল জনগণকে টিফিনের টাকা দিয়েও হলেও করে দেখাবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, আমাদের সময় লাগে, আমাদের দুর্নীতি আছে, তারপরেও সময় লেগে যায় দুর্নীতির কারণে, কারণ আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু করতে পারি না। কিন্তু সার্বিকভাবে যখন আপনারা সমালোচনা করেন, সেটা না করে যদি আপনারা পজিটিভ এনার্জি দিতে থাকেন, তাহলে আমাদের পজিটিভ অনেক কিছুই আসতে থাকবে। আর আরেকটা কথা যেটা আমরা বলবো, ওই যে গুম হওয়ার কথাটা যেটা বললেন, আপনিও দুজনের কথা বললেন যে বিএনপি সময় হয়েছে, রুমিন আপা যেটা বললেন যে ওনাদের সময় কম হয়েছে,
এখন আওয়ামী লীগের সময় বেশি হচ্ছে। প্রত্যেকটা লাইফ ইম্পর্টেন্ট। রাইট। আমরা এই সোসাইটি অ্যান্ড আলোচনার যুক্তিটা কেমন জানেন? আমরা একটু কম খারাপ ছিলাম, আপনারা বেশি খারাপ, এটা আমরা শুনতে চাই না। আমরা জানতে চাই বিএনপিও যদি ভবিষ্যতে আসে ক্ষমতায়, জনগণ যদি ভোট দেয়, একটা মানুষও যাতে হারিয়ে না যায়, একটা ফ্যামিলিও যাতে হারিয়ে না যায়। এই আলোচনা শুনতে চাই না আবার আপনাদের সময় বেশি হারিয়ে গিয়েছিল, এখন আমরা কম হারাচ্ছে না। এই ধরনের সংস্কৃতি আমরা দেখতে চাই না। আবার এটাও দেখতে চাই না, কিছুদিন আগে একজন হুজুরকে দেখলাম কিছুদিন হারিয়ে গেল, আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম, পরে দেখলাম যে উনি ওনার দ্বিতীয় স্ত্রীর বাসায় তিনি আত্মগোপনে আছেন। তো এইটাও আবার কোন ধরনের রাজনীতি, কোন ধরনের সুরক্ষা আমরা আসছি। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার রুমিন ফারহান এমপি। এই যে হাসান ভাই একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে পজিটিভ এনার্জি সরকারকে দেয়া, অর্থাৎ সমালোচনা করবেন, সমালোচনার পাশাপাশি যদি আপনারা সরকার ইতিবাচক কাজগুলো তুলে ধরেন, এই কাজটা বিএনপি করে না কেন? আর আরেকটি কথা শুরুতে তিনি বলছিলেন যে যেই সংসদকে আপনি অবৈধ বলছেন, তাহলে আপনিও কি অবৈধ এমপি কিনা? ও মাই গড, এই প্রশ্নের উত্তর গত 2.5 বছর ধরে আমি দিচ্ছি। আমার মতন একজন সংরক্ষিত কোটায় নারী সদস্যের যাওয়া বা না যাওয়াতে সংসদের বৈধতা হতে পারে না। একটা বা দুটা আসনে বা 5টা 10টা আসনে সুষ্ঠু নির্বাচন মানে পুরো নির্বাচনটি সুষ্ঠু হয়েছে সেটা কখনো না। তার মানে আপনারা অবৈধ যখন বলছেন, গেলেও অবৈধ, না গেলেও অবৈধ। ডেফিনেটলি ওখানে আমি যাই বলবো যে এটা 100% অবৈধ। আমি একটু আজকে মত প্রকাশ নিয়ে কথা হচ্ছে, তো আমি বিএনপির সময় বারবার মাত্রাগত বিষয়টি আসছে, এবং মাত্রাগত পার্থক্যটা না খুব হালকা না, একেবারে আকাশ পাতালের পার্থক্য। কেন বলছি? বিএনপির সময় আমরা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তার কার্টুন থেকে শুরু করে, তার মন্ত্রী পরিষদের কার্টুন থেকে শুরু করে, তার পরিবারের কার্টুন প্রায় পত্রিকায় আমরা দেখেছি, এবং প্রতিদিন প্রথম আলোতে শিশির ভট্টাচার্যের কার্টুন দিয়ে আমাদের সকাল শুরু হতো। রুমেল, আপনার মনে পড়ে গত কত বছর আমরা কার্টুন দেখি না? এখন দেখলাম ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি চা চপ সিঙ্গারা নিয়ে ট্রোল করবার বিরুদ্ধে বলছেন যিনি করবে তার বিরুদ্ধে মামলা হবে। মানে এখন ভিসিদের নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। প্রাইম মিনিস্টার এবং তার পরিবার তো অনেক পরের কথা, মন্ত্রী পরিষদ তো অনেক পরের কথা, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তো অনেক পরের কথা। আপনি বিশ্ববিদ্যালয় এখন কতটা অসহিষ্ণু এবং কতটা চাপ দেওয়ার মতন একটা, আমি বলবো যে অটোক্রেটিক একটা ক্যারেক্টারে গেছে, যে তারা বলছে আমরা কোনো ট্রোল আর মানবো না, আরেকবার ট্রোল করলে মামলা হয়ে যাবে। এটাতে না নেচার বোঝা যায়। একটা গভর্নমেন্টে যেরকম নেচার থাকে, তার ইনস্টিটিউশনগুলোর সেই নেচার নিতে থাকে। ভ্যাকসিনের কথা আমি একটু বিনীতভাবে আমার ভাইকে বলি, বিশ্বে যেখানে গড়ে ভ্যাকসিন দেওয়ার হার 22%, বাংলাদেশে মাত্র 3%। আমরা সেরামের সাথে চুক্তি হয়েছিল বেক্সিমকোর, কোট আনকোট, নট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বেক্সিমকোর সাথে সেই চুক্তি অনুযায়ী মাসে 50 লাখ করে 3 কোটি ডোজ টিকা দেওয়ার কথা। সেই টিকার দামও চুকিয়ে দেওয়া হয়েছে, এসছে মাত্র 50 লক্ষ ডোজ চুক্তি অনুযায়ী। আমি অনুদান, গিফট এগুলোর কথা বলছি না, চুক্তি অনুযায়ী এসছে মাত্র 50 লাখ ডোজ। 50 লাখ ডোজ দিয়ে আপনি ম্যাক্সিমাম 25 লক্ষ মানুষকে টিকার আওতায় আনতে পারবেন। আর এখন যেগুলো সেটা হচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ, 3 লাখ। এমনকি চায়নার সঙ্গে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দাম বলে দেওয়ার পরে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু খুব বাজেভাবে রিঅ্যাক্ট করেছে এবং বলেছে যে মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী, কেন মিথ্যা বারবার বলে এটা তারা বুঝতে পারে না। দ্বিতীয়বার আবার স্বাস্থ্যমন্ত্রী একই ভুল করেছে। চায়না তখনও চুক্তিতে সই করেনি, স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছে চায়নার সঙ্গে চুক্তি হয়েছে। চায়না দ্বিতীয় দফায় বিরক্ত হয়েছে। সুতরাং চায়না থেকে আদৌ টিকা আসবে কিনা জানি না। আর একটা বিষয় পদ্মা সেতু, রুবেল ভাই একটু বলতেই হবে, 8 সালের এই প্রজেক্ট 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়ার কথা ছিল, সেটা দিনের শেষে নির্মিত হয়েছে 30,000 কোটি টাকার উপরে। পার কিলোমিটার খরচ পড়ছে 5,000 কোটি টাকার বেশি। আর যেখানে ভূপেন হাজারিকা একই ধরনের সেতু ভারতে, সেটাতে খরচ পড়েছে মাত্র পার কিলোমিটার 125 কোটি টাকা। আমার প্রশ্ন, এই 4,875 কোটি টাকা এক্সট্রা ব্যয় কোথায় হলো? অল্প কথায় বলবেন, আমি আবার আপনাদের কাছে চেষ্টা করব। একদম অল্প কথায় যেটা বলবো, যে একটা সময় ছিল আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম, তো আমরা তো ভালো খেলোয়াড়, তো এখন হঠাৎ করে তার খারাপ খেলোয়াড় হওয়া যাবে না, তাই না? তো আমরা বলবো যে ওইটাই আমি করতে চাচ্ছি না যে আমরা তো ওই প্রজন্মের, আমি সে রুমিন আপাও সেটা চায় না যে একজনকে দোষারোপ করা, যেটা আমরা চাই না যে একসময় আপনারা দুর্নীতিতে পরপর 3বার চ্যাম্পিয়ন ছিলেন, এখন আর বাংলাদেশ সেই চ্যাম্পিয়ন হয় না। বাট সত্যি কথা কি, এখনো তো দুর্নীতিটা আছে, বাঙালির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িত। তো সে কারণে আমি বলবো যে এই দুর্নীতিরই ধারাবাহিকতার কারণে আমাদের আগে দেখা যেত যে মানুষজন একটা প্রজেক্ট নিয়ে সেটার 40% কাজ করতো, 60% খেয়ে ফেলতো। এখন দেখা যাচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি যদি 30% খেয়ে 70% প্রজেক্টে কাজে লাগাও, তাও মনে হয় যে এটা ভালোর দিকে যাচ্ছে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তবে আমি মনে করি যে এটা
আস্তে আস্তে কমে আসবে, এটা একসাথে একই দিন একইভাবে সম্ভব না, কারণ একটা বিরোধী দলেরও তো অনেক ভূমিকা থাকে। জি। বিরোধী দল যখন শক্তভাবে বিরোধী সংসদে রিপ্রেজেন্ট না করতে পারে, তখন কিন্তু সরকারের মধ্যেও অনেক বিরোধী দল ঢুকে যায়, জি। যেই কারণে তারাও দুর্নীতি এখন ভাগে যোগে মিলেমিশে দুই দলই কিন্তু মিলেমিশে কাজ করছে, জি, অনেক ধন্যবাদ। দুর্নীতি করছে। কাজল ভাই, আমি আপনাকে একটু শুনতে চাই। কাজল ভাই, এর আগে আপনি যেটি বলছিলেন যে 2018 নির্বাচনের আগে থেকে কিংবা কিছুটা পর থেকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপির সমালোচনা করছেন। তো এই জায়গাটাতে কাজল ভাই, বিএনপি যখন 18 নির্বাচনে ধানের শীষের প্রতীকটি জামায়াত নেতাদেরকে দিয়ে দিল 22টি আসনে, তখন কি জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনাটা শুরু? মানে গণমাধ্যম পর্যবেক্ষণ করে তা আমাদের কাছে এমনটাই মনে হয়। আপনি কি মনে করেন? তখন থেকে উনি সরব, কিন্তু আমি জি। বললাম না আমার এক কথায় যদি এটা জবাব দিই, তাহলে আমার মনে হয় উনি যেভাবে বিএনপি চলবে ভেবেছিলেন বা চেয়েছিলেন সেভাবে বিএনপি চলছেন, এটাই ক্ষোভের কারণ। সেটা একটা, কিন্তু আমার কাছে অন্য একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, রুমিন যেটা বলেছেন জি। কারেক্টলি বলেছেন যে নির্বাচন কমিশন আইন এবং বিচারক নিয়োগ, হুম। এই 12 বছরের আগেও কিন্তু এগুলি একইভাবে হয়েছে। রুমিন কি মনে করেন যে তারা যদি আবার ক্ষমতায় যান, তারা ওই আগের ভুলগুলি না করে নির্বাচন কমিশন, একটা সুন্দর নির্বাচন কমিশন জি, আইন বেশ, করবেন? রুমিন ফারহানা। কাজল ভাই, আমি একটু রুমিন ফারহানাকে শুনি যে আপনারা কি সেটি মনে করেন, আপনারা করবেন কিনা? ডেফিনেটলি আমি আমার অল্প কথায়। কাজল ভাইয়ের উত্তরের সূত্রে আমি ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। বিএনপি ক্ষমতায় আসলে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার জিরোতে নামিয়ে আনার চেষ্টা হবে এবং জিরোতে নামিয়ে আনা হবে। দুই হচ্ছে না, কাজল রবীন, ভাই সেটা যেটা বলছি না। বলেছেন যে ডেফিনেটলি এই নির্বাচন আইন করা, কমিশন। এই আইন করা এটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে সরকারের উপরে। সুতরাং এটা এই কিন্তু আইন আগে না করেনি করা, বিএনপি হ্যাঁ, সরকার। না করেনি, ভুল হয়েছে, নেক্সট টাইম হবে না সেই ভুল। ভুলটা কি? আচ্ছা, দুর্নীতিতে চ্যাম্পিয়নের প্রসঙ্গে আমি বলতে চাই 2001 সালের যে রিপোর্ট সেটা 2002 সালে প্রকাশিত। আপনি জানেন যে 2000 সালের রিপোর্ট 2001-এ প্রকাশিত হয়। আওয়ামী লীগ সরকার যখন 2001-এর অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই সময় টিআইবি রিপোর্ট অনুযায়ী 10-এ বাংলাদেশের স্কোর ছিল 0.4। সেটা হচ্ছে আওয়ামী লীগের 96 থেকে 2001-এর দুর্নীতির ফসল। এর পরেরগুলো আমি বলি 2002 থেকে 2005 1.2, 1.3, 1.5, 1.7 এবং 2006 সালে সেটা বেড়ে দাঁড়ায় 2-এ। অর্থাৎ যেই তলানিতে আওয়ামী লীগ স্কোর রেখে গিয়েছিল 0.4, যেটার মানে একেবারে ইনস্ট্যান্ট ভিকটিম হয়েছে বিএনপি, সেই তলানি থেকে ধীরে ধীরে দুর্নীতিতে কিন্তু বাংলাদেশকে মুক্ত করে 2 স্কোর পর্যন্ত বিএনপি রেখে গেছে 2006। আরে এখন তো ফরিদপুরের একটা ছাত্রলীগের তিন চতুর্থ সারির নেতার ঘর ঘাটলো 2000 কোটি টাকার কাগজ মেলে, তারা আবার জামিনও পায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভারের কাছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির কাগজ পাওয়া যায়। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী স্বামী স্ত্রী মিলিয়ে ঢাকা শহরে 162টা ফ্ল্যাট বানায় ফেলে। বিএনপি কি ধারে কাছে ছিল? ভাই, মোদ্দা কথা হচ্ছে আপনি কি জবাবদিহিতামূলক সরকারে আছেন কিনা, আপনি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকারে আছে কিনা এগুলো বর্তমান হচ্ছে সরকার? মোদ্দা বেশ, কথা। আহসান হাবিব ভুইয়া। অফকোর্স রুল অফ ল কোনো একটা রাষ্ট্রে চলার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। আর আপা যেটা বললেন, আমি কিন্তু আগেই বলেছি যে দুর্নীতি কিন্তু চলে যায়নি, দুর্নীতি হচ্ছে, এবং সেখানে যারা ঠিকাদাররা কাজ পাচ্ছে এরাও কিন্তু ওই আগের ঠিকাদারি, বিএনপির সময় বলেন আওয়ামী লীগের। আমি বলবো গ্রাফটা অনেক নিম্ন গতির দিকে। আপাতত স্কোরের কথা বললেন, এই গ্রাফটা এখন নিম্ন গতির দিকে, আমাদের ডেভেলপমেন্টের গ্রাফটা এখন ঊর্ধ্ব গতির দিকে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ উপরের দিকে যে এগিয়ে যাচ্ছে, একই সাথে দুর্নীতিটাও সমান্তরালে হয়তো আসার চেষ্টা করছে। এটা কমানোর জন্য সরকার চেষ্টা করছে, রুমিন আপাদেরও সহযোগিতা আমাদের দরকার হবে। আরেকটা একটু আমি 30 সেকেন্ডে শেষ করি। আপনি ওই যে ইয়ের কথা বলেছিল রুমিন আপা, যে কথা বলতে পারে না কেউ, এবং দেখা গেল ওই সিঙ্গারা সমুচা সব চা চপ সিঙ্গারা, চা চপ সিঙ্গারা, যিনি বলেছেন ভিসির কথা বলেছেন, দেখেন জিনিসটা এখন অন্যরকম হয়ে গেছে। আগে যখন পত্রিকা দেখতাম আমরা, কার্টুন দেখতাম, এখন ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আর পত্রিকা মানুষ অনলাইনে পড়ে, এখন পত্রিকায় মিম হয়, ট্রল হয়, র্যাপ মিউজিক হয়। এই ভিসিকে নিয়ে অনেক ধরনের মিম, হাসতে কষ্ট হচ্ছে, অনেক ধরনের মিম, অনেক ধরনের ব্যঙ্গাত্মক কিছু হচ্ছে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এখন ডিজিটাল যুগে এসে কিন্তু ওই ব্যঙ্গাত্মক বিষয়গুলো চলে এসেছে। হ্যাঁ, আমরা কোন বিষয়গুলোর প্রতি সংবেদনশীল সেটা হচ্ছে যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ ব্যঙ্গাত্মক কিছু করবে, অবশ্যই না। যখন এই ধরনের কোনো কিছু করা হবে, জাতির জনককে নিয়ে যখন কোনো কিছু বলা হবে, দেশের পতাকা নিয়ে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যখন কোনো ধরনের ব্যঙ্গাত্মক করা হবে,
সেটা তো অবশ্যই সেটা বিষয়ে কেন সচেতন কেন নাগরিক একটা হিসেবে গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা আমার কেন হবে না? তিনজনকে অনেক আমরা ধন্যবাদ। সাজল ভাই, ট্রাম্পের আপনার কাছে আমি সমালোচনা আসতে দেখি পারিনি বলে না, খুব দুঃখ ট্রুডোর প্রকাশ দেখি করছি। না। দর্শক, আপনাদের আপনার সবাইকে যেদিন আমরা ধন্যবাদ জানিয়ে শেষ বাইডেনের করছি আজকের দেখি। সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আলোচনা করতে শুভরাত্রি। পারবো।